হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডেল 7 সেন্স অফ ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আইপিএল 2025-এর ম্যাচ নম্বর 19 অর্থাৎ গতকাল রাতের ম্যাচ এসআরএইচ বনাম জিটিকে নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গতকাল খেলা হয়েছে এবং এই মাঠটাতে বেশ কিছু পিচ রয়েছে, অনেকগুলো সারফেস রয়েছে, ম্যাক্সিমাম ব্যাটিং পিচেস, যেখানে এসআরএইচ 250+ স্কোর গতবারের সিজনে অনেকগুলো তুলতে পেরেছিল। এইবারের প্রথম যে ম্যাচটা হয়েছে এই সিজনের রাজস্থানের বিরুদ্ধে এসআরএইচের, সেখানেও তারা 280+ স্কোর তোলে। কিন্তু একটা সারফেস এই গ্রাউন্ডটাতে রয়েছে যেটা কিন্তু কোথাও একটা স্লোয়ার সাইডে, যেটা কিন্তু একেবারেই ব্যাটিং ফ্রেন্ডলি নয়। সেখানে কিন্তু বল পড়ে থমকায়, সেখানে কিন্তু স্পিনারদের জন্য হালকা ফুলকা গ্রিপ থাকে এবং সেই সারফেসটাতে গতকাল খেলা হয়েছে। তো এসআরএইচ যে খুব বড় স্কোর, ম্যাসিভ স্কোর কালকে খাড়া করতে পারবে না, এটা শুরু থেকেই জানা ছিল যে এটা কিন্তু 250+ স্কোরের গ্রাউন্ডই ছিল না। এবং এই ধরনের পিচে একটা টিমকে কিভাবে ব্যাট করতে হয়, কিভাবে ইনিংস বিল্ড করতে হয়, অ্যাপ্রোচটা কি থাকা উচিত, সেটা কালকে জিটি বুঝিয়ে দিয়েছে। শুভমান গিল সে অ্যাঙ্কার রোলটা প্লে করেছে। গতদিন যখন সিএসকে বনাম ডিসির ম্যাচ নিয়ে আলোচনা করছিলাম, চিপকে খেলা ছিল, সেই উইকেটটাও হালকা স্লোয়ার সাইডে ছিল। সেখানে আমি বলছিলাম যে এখানে কিন্তু 6 মারতে গেলে হবে না, এখানে যে যত ভালো চারের খেলাটা খেলতে পারে, যে যত ভালো গ্যাপে বল ঢোকাতে পারে, তার কিন্তু তত সুবিধা হবে। 6 মারতে গেলে আপনার ম্যাক্সিমাম চান্স থাকবে যে আপনি উইকেট দিয়ে বসবেন, বাউন্ডারিতে আপনি ক্যাচ দিয়ে বসবেন, সেটা হাই রিস্ক শট হয়ে যাচ্ছে। এই ধরনের সারফেসে 6 মারাটা সবসময় রিস্কি। সেই জিনিসটা কেএল রাহুল ওই ম্যাচে করতে পেরেছিল চিপকে, এবং শুভমান গিল গতকালের ম্যাচে করতে পেরেছে। 6 মারতে যায়নি, 9খানা 4 মেরেছে, একখানাও কিন্তু 6 মারেনি। এবং এখানেই হয়ে গেছে মূল পার্থক্যটা। গিলের মতন একজন ব্যাটসম্যান যার টেম্পারামেন্ট ভীষণ ভালো, সারফেস কি সেই অনুযায়ী ব্যাটিং করার যার মেন্টালিটি রয়েছে, সেটার অভাব এখন এসআরএইচ ভুগছে। এবং সেই জিনিসটা যে শুধুমাত্র গতকালের ম্যাচে হয়েছে তা নয়, এটা গোটা সিজন জুড়েই 5খানা ম্যাচ হয়ে গেছে এসআরএইচের, আমরা পরিষ্কার বুঝতে পারছি। সেরকম ব্যাটসম্যানের অভাব, অথবা সেরকম যদি ব্যাটিং করতে এরা কেপেবল হয়ও, সেক্ষেত্রেও টিমের তরফ থেকে, ম্যানেজমেন্টের তরফ থেকে এটা পরিষ্কার নির্দেশ রয়েছে যে তোমরা যাও, গিয়ে অ্যাটাকিং মাইন্ডসেটে ব্যাট করো। এবার যা রান হবে তাতে হবে, যদি আমরা তাতে ফ্লপ খাই তো ফ্লপ খাবো, কিন্তু তোমাদের টার্গেটটা থাকা উচিত অ্যাটাকিং ক্রিকেট খেলবো, ফ্ল্যাশি ক্রিকেট খেলবো, যাতে করে যেদিন আমাদের দিন থাকবে সেদিন লোকে দেখে বলে এই ভাই এই টিমটা ডেঞ্জারাস, এই টিমটা বাঘের বাচ্চা। আমি বলেইছিলাম যে কামিন্স একজন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন, যে স্ট্র্যাটেজিতে সে সফলতা পেয়েছে গত বছর, খুব সহজে সেই স্ট্র্যাটেজি সে বদলাবে না। অনেকগুলো ম্যাচ হেরেছে এবং তারপরে কিন্তু সেই স্ট্র্যাটেজিতেই তাদেরকে আমরা কন্টিনিউ করতে দেখতে পাচ্ছি। গতকাল অভিষেক শর্মা কিংবা হেড, তারা যেভাবে আউট হয়েছে আনফর্চুনেট, মানে হেডের যে উইকেটটা, মানে ওটাকে নিয়ে আমার খুব বেশি ক্রিটিসিজম করবার নেই। অভিষেক শর্মা কোথাও একটা তার, আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এবার বলা যেতে পারে যে আউট অফ ফর্ম রয়েছে, সেই টাচটা ব্যাটসম্যানটার মেবি নেই। যদিও গতকাল কিছু শট খেলেছে, তাকে দেখে যে খুব মনে হচ্ছে একদম টাচে নেই, ব্যাটসম্যানটা খুব খারাপ একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, একদম টাইম করতে পারছে না, সেরকমটাই বলবো না। দেখা যাক সে পরবর্তীতে কামব্যাক করতে পারে কিনা এই সিজনে। ঈশান কিষান, আমার মনে হয় সে ওই শটটা ওই মোমেন্টে না খেললেই পারতো, যেহেতু আগে থেকেই টিম ট্রাভেলে ছিল, অন্যরকমভাবে সে অ্যাপ্রোচ করতে পারতো। এবং ক্লাসে নীতিশ রেড্ডি, তারা যখন ব্যাটিং করছিল, নীতিশ রেড্ডি তো অ্যাকচুয়ালি প্রচণ্ড মানে আর কি স্লো খেলছিল, 100 নিচে স্ট্রাইক রেট ছিল, তারপর কিন্তু তার ক্যাপিটালাইজ করা উচিত ছিল আলটিমেট পয়েন্টে গিয়ে, সেটা সে করতে পারেনি। উইকেটটা সে যেভাবে ছুড়ে দিল, মানে নীতিশ রেড্ডিকে এই সিজনে মানে খুব খারাপ লাগছে, ভীষণ দেখে খারাপ লাগছে যে একটা ব্যাটসম্যান যার পোটেনশিয়াল রয়েছে, এরকমটা ধরা হচ্ছে, সে এরকম ক্রিকেট খেলছে, এতটা বাজে, মানে পরিষ্কার ডিসিশন মেকিংয়ে ভুল দেখা যাচ্ছে। দেখুন, স্কিলের অভাব থাকে অনেক প্লেয়ারের, অনেকের স্কিল খুব ভালো হয়, কিন্তু ডিসিশন মেকিংয়ে যদি গন্ডগোল থেকে যায় না, ইন্টারন্যাশনাল লেভেলে সে সফলতা পেতে পারে না, তাকে নিয়ে বেশি দূর ভাবা যেতে পারে না। তো নীতিশ রেড্ডির ক্ষেত্রে সেই জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে, যেহেতু ইন্ডিয়ার টেস্ট টিমেও কোথাও একটা জায়গা করে নিয়েছে, এবং সেই যে টেস্ট সেঞ্চুরিটা ওর, সেখানে এত ভালো টেম্পারামেন্ট দেখিয়েছিল, যে কারণে এক্সপেকটেশন ওর থেকে আমার অনেক বেশি ছিল, কিন্তু প্রচণ্ড হতাশ করছে ডে বাই ডে। অন্যদিকে ক্লাসেন, সেও কিন্তু বড় শট খেলতে গিয়ে কোথাও একটা লাইনটা মিস করে গেছে, যে কারণে সে বোল্ড হয়েছে। তো ওদের হাতে কিন্তু সুযোগ ছিল ইনিংসটাকে বড় দিকে নিয়ে যাওয়ার, 170-এর দিকে নিয়ে যাওয়ার, এবং যদি 170+ হয়ে যেত না, 175+ হয়ে যেত না, এই খেলাটা অন্যরকম হতো, এই চেসটা জিটির এতটা স্মুথ হতো না। যখনই আপনার বোর্ডে 150+ কোনো মতে, তখন গিল কোথাও একটা আরও বেশি স্লো খেলবার অপরচুনিটি পাচ্ছে, ও কোথাও একটা রিস্ক না নেওয়ার অপরচুনিটি পাচ্ছে, যে আমার দরকার নেই 6 মারার, আমি গ্রাউন্ডে খেলবো, এবার বাকিরা আমার আশেপাশে থেকে 20-30-এর ক্যামিও করে দিয়ে যাক। এবার যদি ওয়াশিংটন সুন্দরের মতন কারো দিন থাকে যে যাই ছুটছে তাই শোনা হয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট ওয়াশিংটন সুন্দর ব্যাটিং দেখে সেরকমটাই মনে হয়েছে, কারণ যে পিচে ও যে ব্যাটিংটা করেছে, বাকিদেরকে সেই ধরনের ব্যাটিং করতে দেখা যাচ্ছিল না। অসাধারণ সমস্ত শটস খেলেছে, এরকম শট যে এই পিচটাতে খেলে সফলতা পাওয়া যেতে পারে, সেটাই অ্যাট দি ফার্স্ট প্লেস ভাবা যায় না। ওয়াশিংটন সুন্দর জাস্ট ব্রিলিয়ান্ট, মানে শুধুমাত্র সিমরজিতের ওভারে নয়, ও লেগ সাইডে যে সমস্ত শট ওর গোটা ইনিংস জুড়ে খেলেছে, দেখবার মতন। এবং কামিন্সের একটা বিশাল বড় ভুল হয়ে গেছে। দেখুন, এটা আজকের দিনে একজন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন বুঝবে না,
মানে এটা ভাবা যায় না, মানে স্ট্র্যাটেজিক্যাল ভুল। 6 ওভারের যে মানে 6 নম্বর যে ওভারটা, সেটা প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা ওভার হয় পাওয়ার প্লের জন্য, এবং সেখানে ব্যাটসম্যানরা সব থেকে বেশি মারমুখী থাকে। যদি আপনারা দেখেন প্রথম 4 ওভারে কিন্তু জিটি যথেষ্ট প্রেশারে ছিল। ওদের সাই সুদর্শন যে এই ধরনের পিচে খেলতে প্রচণ্ড পরিমাণে কেপেবল, প্রচণ্ড স্কিলফুল এরকম সার্ফেসে, তার সঙ্গে সঙ্গে জস বাটলার যে ইন্টারন্যাশনাল একজন প্লেয়ার, এরকম সার্ফেসে তার থেকেও আপনি রেজাল্ট চাইবেন। দুজনেরই উইকেট পড়ে গেছে, বেঁচে রয়েছে গিল, যার উইকেটটা পড়ে গেলে জিটি ইন ট্রাভেল। তার কারণ হচ্ছে তাদের মিডল অর্ডার খুব একটা স্ট্রং নয়, উইক, এবং তারা খুব একটা পরীক্ষিত নয় এখন অব্দি এই সিজনে। এরকম একটা সারফেস সব মিলিয়ে গন্ডগোল হয়ে যেত জিটির জন্য, কিন্তু ওরা সিমরজিৎকে সেই ওভারটা দিয়ে দিল, যে কিন্তু খুব এক্সপিরিয়েন্স বোলার আইপিএল লেভেলে তা নয়। চেন্নাই কিন্তু ওকে খুব বেশি ম্যাচ খেলায়নি, খুব কম ম্যাচই খেলিয়েছে, এবং যখন ট্রাভেলে পড়েছে অন্য কোনো বোলার অ্যাভেলেবেল নেই তখন তাকে খেলানো হয়েছে। এসআরএইচ তাকে মেন বোলার হিসেবে খেলেই যাচ্ছে শামি এবং কামিন্সের সঙ্গে, খুব ভালো কথা, কিন্তু 6th ওভারটা তাকে দেয়া কেন? 6th ওভারটা একজন এমন বোলারকে দাও যার এক্সপিরিয়েন্স রয়েছে, যে জানে যে পাওয়ার প্লের মধ্যে কীভাবে বল করতে হবে। ওটা সব থেকে ট্রিকি ওভার পাওয়ার প্লের মধ্যে, কামিন্স সেখানে সিমরজিৎকে দিল। প্রচণ্ড বড় ভুল। ওই যে মোমেন্টামটা একবার শিফট করে গেল জিটির দিকে, আর কিন্তু ম্যাচ কখন এসআরএইচের দিকে আসেই। আরও প্রবলেম রয়েছে, ভেরিয়াস লেভেলে প্রবলেম রয়েছে। আমরা যখন এসআরএইচের টিম প্রিভিউ করেছি তখন আমরা তো পুরো স্কোয়াডটাকে দেখে আলোচনা করেছি, কিন্তু যদি টিম সিলেকশন ভুল হয় সেখানে আমরা দর্শক হিসেবে কি করতে পারি? আপনারা প্রচুর মানুষ বলেছেন এসআরএইচ এবারে বেস্ট টিম হয়েছে, ওরা অনেক দূর যাবে। কেন বলেছেন? কারণ আপনারা স্কোয়াডটা দেখছেন। এবার ওরা খেলাচ্ছে না রাহুল চাহারকে, ওরা অ্যাডাম জাম্পাকে খেলাচ্ছে না। স্পেশালি গতকাল যে উইকেটটা অফার করা হয়েছিল সেখানে কিন্তু অ্যাডাম জাম্পার মতন বোলার, রাহুল চাহারের মতন বোলার, এরা খুব ইম্প্যাক্টফুল হতে পারতো, ভীষণ ভীষণ ইম্প্যাক্টফুল হতে পারতো। ওরা খেলায়নি, ওরা অ্যাভারেজ কিছু স্পিনার্স খেলাচ্ছে যারা আলাদা করে সেই ইম্প্যাক্টটা রাখতে পারছে না। ইকোনমিক্যাল যদিও বা করছে, উইকেট দেওয়ার ক্ষমতা তাদের নেই, এবং এই ধরনের ম্যাচ আপনি যখন 150+ আপনার বোর্ডে উইকেট না নিলে আপনি জিততে পারবেন না। শুভমান গিলকে আউট করবার জন্য স্কিলফুল বোলার চাই। যখন শুভমান গিল ধরে নিয়েছে যে ভাই আমি এই ম্যাচটাতে মারবো না, আমি উইকেট আঁকড়ে পড়ে থাকবো, তখন তো স্কিলফুল বোলার চাই তাকে আউট করবার জন্য। ইজি তো নয়, রিস্ক নেবে, তখন ব্যাটসম্যান আউট হবে, সে যে কোনো বোলার, অনেক বোলারই করে দিতে পারে, কিন্তু তখন তো স্কিলফুল বোলার দরকার। আপনি সেই ধরনের বোলার রাখেননি। আপনার কাছে আছে শুধুমাত্র মোহাম্মদ শামি আর কামিন্স, যারা নতুন বলে ভীষণ ভীষণ ভালো বল করে। ডেথে তাদের সমস্যা রয়েছে, যেটা নিয়ে আগে আমরা কথা বলেছি, যে এসআরএইচ 280 তুলছে তার কারণ তাদের বোলাররা 240 কনসিড করারও ক্ষমতা রাখে। বোলিং লাইন আপটা প্রচণ্ড প্রচণ্ড খারাপ দেখাচ্ছে। তো এসআরএইচের ব্যাটিং নিয়ে সমস্যা, যারা আমরা এরকমটা মনে করছি, ভুল মনে করছি, ওদের পুরো টিমটা নিয়ে এখন সমস্যা দেখাচ্ছে। আরও অনেক বড় বড় সমস্যা গতকালের ম্যাচে দেখতে পাওয়া গেছে। কালকে যে উইকেটটা ছিল পরিষ্কার বোঝা যাচ্ছিল যে একজন ফাস্ট বোলার যে স্লোয়ার ভালো করতে পারে সে কিন্তু এই উইকেটটা থেকে প্রচণ্ড হেল্প পাবে। কিন্তু জয়দীপ উনাদকাটকে কালকে 2 ওভার করানো হয়েছে। কালকে কিন্তু জয়দেব উনাদকাটের ম্যাচ ছিল, তাকে কিন্তু 4 ওভার করাতে হতো। সিমরজিৎকে শুরুতে আনা, মার খেয়ে যাওয়া, কোথাও একটা সেই ওভারটা জয়দেব উনাদকাটের মতন একজন সিজন ক্যাম্পেনার, যে প্রচুর প্রচুর মানে ইন্ডিয়ান উইকেটের সম্পর্কে তার মতন ওয়াকিবহল, তার মতন এক্সপিরিয়েন্স ক্রিকেটার এই মুহূর্তে রঞ্জি সার্কিটে কম রয়েছে। জয়দেব উনাদকাট হিউজলি এক্সপিরিয়েন্স, আপনি তাকে রেট করতে পারেন না পারেন। আমারও খুব যে পছন্দের একজন বোলার, আমি ওই ধরনের বোলার পছন্দ করি না যে দৌড়ে এসে 105-এ বল করবে, কিন্তু টি20 ক্রিকেটের জামানাতে কালকে যে ধরনের উইকেট ছিল এই ধরনের বোলিংই ডিমান্ড করছিল, কিন্তু আপনি সেটা দিচ্ছেন না, আপনি সেটা ডেলিভার করছেন না। ওকে তো বলটা দিতে হবে, 2 ওভার বল করাচ্ছেন, আপনি অন্যদেরকে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে 1 ওভার 2 ওভার 7-8 জন বোলিং অপশন আপনি ইউজ করে ফেলছেন। কামিন্সের ক্যাপ্টেন্সিটা দেখতে পাওয়া যাচ্ছে, ওদের কাছে প্রচুর অপশনস অ্যাভেলেবেল রয়েছে, প্রত্যেকটা ম্যাচে ওরা প্রচুর অপশনস ইউজও করছে, বোলিং অপশন। অন্যদিকে আপনারা জিটির দিকে তাকিয়ে দেখুন, জিটি কি করছে? ব্যাক করছে ওয়াশিংটন সুন্দর। ওরা বিজয় শঙ্কর থেকে খেলা বের করে এনেছে। ওরা স্বামীর ক্ষেত্রে যে জিনিসটা করেছিল, নতুন বলে স্বামীকে কোথাও একটা টি20 বোলার হিসেবে মানুষ যখন রেট করা বন্ধ করে দিয়েছে, তখন স্বামীকে কোথাও একটা আশিস নেহরা, মেবি আশিস নেহরার একটা ইম্প্যাক্ট এখন বলতে আমি বাধ্য হচ্ছি। আমি আগেও বলেছি, কারণ মোহাম্মদ সিরাজ যেটা করছে, ঠিক মোহাম্মদ শামি ওদের যে কাজটা করতো, মোহাম্মদ সিরাজ ঠিক সেই কাজটা করছে। এবং মোহাম্মদ সিরাজের বোধহয় বাই ফার এটা বেস্ট আইপিএল সিজন এখন অবধি চলছে। এবার যদি ওইটা কন্টিনিউ করতে পারে, হয়তো আমরা 2025 আইপিএলের শেষ ভাগে গিয়ে বলবো যে হ্যাঁ, এটা সিরাজের বেস্ট আইপিএল সিজন ছিল। অসাধারণ বোলিং সে করছে, শার্প বোলিং সে করছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রাসিদ কৃষ্ণা। আপনারা প্রথম যে জিটির ম্যাচটা ছিল পিবিকেএস এর এগেনস্টে, আপনারা যান গিয়ে সেখানে আমাদের অ্যানালাইসিস ভিডিও দেখুন, পরিষ্কার সেখানে বলা হয়েছিল যে মোহাম্মদ সিরাজ এবং তার সঙ্গে সঙ্গে প্রাসিদ কৃষ্ণা এরা কিন্তু নতুন বলে ভীষণ ভীষণ ভালো বল করছে। প্রাসিদ কৃষ্ণা কিন্তু সেই ম্যাচে প্রথম 2 ওভার খুব ভালো বল করেছিল। তারপরে লেটার অন ডেথ বোলিং একটুখানি এদের সমস্যা রয়েছে। জিটির সেই যে বোলারদের ডেথ বোলিং একটু ইস্যু, সেটা আমি এখনও মেনশন করবো। পরবর্তীতে এটার জন্য ওদেরকে সমস্যায় পড়তে হতে পারে, কিন্তু প্রথমে পাওয়ার প্লের মধ্যে ওদেরকে এত পাওয়ারফুল দেখাচ্ছে, মানে এত শার্প বোলিং করছে, এবং সেটা যখন আপনি করে দিচ্ছেন না, উইকেট যখন আপনি আর্লি উইকেটস পেয়ে যাচ্ছেন, যে টিম আর্লি উইকেটস পাচ্ছে, জিটি হোক, ডিসি হোক, স্টার্কের জন্য, তারা দেখুন টেবিলের
ওপরেই থাকবে। পাওয়ার প্লে এখন হচ্ছে মূল জায়গা যেখানে আপনাকে ব্যাটসম্যান হিসেবে এই ধরনের স্লো পিচে এক্সট্রা রান তুলে রাখতে হবে, প্লাস আপনি যদি উইকেট নিয়ে রাখতে পারেন সেটা আপনাকে অন্য লেভেলে কনফিডেন্স দেবে, টিম হিসেবে মোমেন্টাম দিয়ে চলে যাবে। তারপর সবসময় অপোনেন্ট ম্যাচে পেছনেই পড়ে থাকবে, সবসময় চেস করে যাবে। চেস মানে সেকেন্ড ইনিংসে চেস করার কথা আমি বলছি না, মোমেন্টামটা নিজেদের সঙ্গে আনবার কথা বলছি আমি। চেস করা মানে ম্যাচে ফেরবার কথা আমি বলছি। সবসময় পেছনে থাকবে, আপনি এগিয়ে থাকবেন, আপনাকে ও ধরতে চাইবে কিন্তু ধরতে আর পারবে না যদি আপনি পাওয়ার প্লেটা ব্যাটিংয়ের সময় এবং বোলিংয়ের সময় সেটা যদি আপনার হাতে থাকে। টি-20 ক্রিকেট কিন্তু এখন এই জায়গাতেই গেছে। আর গতকাল যেরকম উইকেট ছিল এসআরএইচে আরও একটা যেটা বড় ভুল হয়েছে, ওরা সিমারজিৎকে ব্যাক করছে, সিমারজিৎকে খেলাচ্ছে। সিমারজিৎ কিন্তু কেকেআরের ম্যাচে আগের দিনের যে ম্যাচটা ছিল এসআরএইচের গতকালের আগে, সেই ম্যাচেও কিন্তু মার খেয়েছিল, হর্ষল প্যাটেলও মার খেয়েছিল। এবার দুজনের মধ্যে যদি একজনকে রাখতে হয়, গতকালের উইকেট দেখে প্রেফারেন্স কিন্তু হর্ষল প্যাটেলকে দেওয়া উচিত ছিল, সিমারজিৎকে দেওয়া উচিত ছিল না। সিমারজিৎ হার্ড লেংথ ধরে বল করে, নতুন বলে ভালো বোলার, সুইং পায় আর্লি অন, কিন্তু তার পরবর্তীতে কিন্তু সেরকমভাবে ডেথ বোলিং যে ভালো করবে কোনোদিনই করবে না, সেটাও টুল নয়, বোলার হিসেবে সেই অপশনটা ওর কাছে নেই, কিন্তু হর্ষল প্যাটেলের কাছে সেটা আছে। মিডল ওভার্সে কিন্তু হর্ষল, জয়দেব উনাটকার এই দুজনকে একসঙ্গে স্পেল করালে যথেষ্ট বেশি ডিফিকাল্ট হতে পারতো। তো টিম সিলেকশন এখানে কামিন্সের এন্ড থেকে ম্যানেজমেন্টের দিক থেকে অনেক বড় বড় ভুল হচ্ছে। এই লেভেলে আপনি এই সমস্ত ভুল করতে পারেন না। জিটির কথা বলতে পারি, দেখুন তারা তো খুব ভালো ক্রিকেট খেলেছে, সাই কিশোর দুর্দান্ত বোলিং করেছে। ফাস্ট বোলারদের কথা, ব্যাটসম্যানদের কথা তো বললামই। সাই কিশোর যেরকম লাইন লেংথ ধরে গোটা সিজনটাও ভীষণ ভালো বোলিং করছে। প্রথম ম্যাচ থেকে যদি আপনারা দেখেন পাঞ্জাবের এগেনস্টে, সেখান থেকেই কিন্তু ও ভালো বোলিং করছে এবং ও চেন্নাইতে বহু বছর বসেছিল, ওকে সেভাবে সুযোগ দেওয়া হয়নি, এখানে সুযোগ পাচ্ছে, ক্যাপিটালাইজ করছে। আশা করব এই যে লাইন লেংথটা সেটা মেনটেন করে যাবে। হতে পারে কিছু জায়গাতে অর্থোডক্স স্পিনার যারা ফিঙ্গার স্পিনার লাইন লেংথ মেনটেন করে বল করে গেলে অনেক সময় কিন্তু রান পড়ে যেতে পারে। হতে পারে একটা ম্যাচে আপনি দেখলেন হঠাৎ করে 4 ওভারে 50 খেয়ে গেল, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু সরে আসা উচিত হবে না এবং ছেলেটার হাতে কিন্তু ভ্যারিয়েশন রয়েছে। জাস্ট একজন ফিঙ্গার স্পিনার অর্থোডক্স সেটাও কিন্তু নয়, কিছু জায়গাতে কিন্তু ভ্যারিয়েশন দেখাচ্ছে, যেটা কিন্তু এই বোলারটাকে, এই বাহাতি বোলারটাকে রিস্কি করে তুলতে পারে। তবে রাহুল তেওয়াটিয়াকে কোনো রকমভাবে কাজে লাগানোর এই দলটা প্রচেষ্টাই করছে না। দেখুন ব্যাটসম্যান হিসেবে পরীক্ষিত হচ্ছে না, টপ অর্ডার পারফর্ম করছে, খুব ভালো কথা, কিন্তু বোলার হিসেবে রাহুল তেওয়াটিয়া তো বল করতো, তাকে দিয়ে কেন শেষ কয়েক বছর যেটি বল করানোর কথা ভাবছে না আমি জানি না। কালকে লাগেনি, কালকের ম্যাচে সেটা আলাদা বিষয়, কিন্তু এগুলো নিয়ে ডিসকাশন হওয়া দরকার, কারণ 14টা ম্যাচের আইপিএল অনেক বড় একটা টুর্নামেন্ট এবং সেখানে কখনো না কখনো এই ডিসকাশনগুলো কিন্তু উঠে আসবে। তো আমরা আগে থেকে সেই ডিসকাশনগুলো করে রাখছি, পরবর্তীতে কখনো না কখনো দেখবেন এগুলো ম্যাটার করে যাচ্ছে। 14টা ম্যাচে যদি আপনাকে ভালো পারফরমেন্স দিতে হয়, যদি আপনাকে টুর্নামেন্টটা জিততে হয়, এই প্রত্যেকটা দিকে কিন্তু নজর দিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যদি দেখেন গতকাল শুভমান গিল ঈশান্ত শর্মাকে দিয়ে 4 ওভার করিয়ে গেছে এবং সে প্রচণ্ড মার খেয়েছে। সে মার না খেলে এই রানটা 150 কেন, এই রানটা 130-এর নিচে থাকে অ্যাকচুয়ালি এসআরএইচের, সে একাই মার খেয়ে গেছে, বাকি প্রত্যেকে ভীষণ ভালো বোলিং করেছে, ইকোনমিক্যাল উইকেটস পেয়েছে। তো ঈশান্তকে দিয়ে অতগুলো ওভার করানো কেন, যখন ওয়াশিংটন সুন্দর তোমার রয়েছে? ওয়াশিংটন সুন্দর তো যথেষ্ট ভালো বল করে, এমন কোনো বোলার নয় যাকে দিয়ে তোমার মনে হবে যে ভাই রিস্ক হয়ে যেতে পারে, এক ওভারে 20-25 পড়ে যেতে পারে, সেরকম তো কোনো বোলার নয়। সেক্ষেত্রে তুমি তাকে কেন ওরকম একটা স্লো পিচে যেখানে বল হালকা গ্রিপ করছে, টার্ন করছে, সেখানে তুমি কেন ওয়াশিংটন সুন্দরকে বল দিচ্ছ না? তো শুভমান গিলের দিক থেকে এটা কালকে আমার একটা ভুল মনে হয়েছে। তারা ম্যাচ জিতে গেছে হয়তো এই ইস্যুটাকে নিয়ে, যে কারণে খুব বেশি ডিসকাশন হবে না, কিন্তু আমাদের কাজই সেটা, যারা ম্যাচ জিতেছে তাদের সব ভালো বলে দেওয়া নয়। আরও একটা জিনিস এখানে আমি হাইলাইট করতে চাইবো, কামিন্সের ক্যাপ্টেন্সি এত খারাপ দেখাচ্ছে মানে এই সিজনটাতে। আপনারা দেখুন অভিষেক শর্মা একজন বাহাতি বোলার, রাদারফোর্ড একজন বাহাতি ব্যাটসম্যান তার সামনে এনে দিচ্ছে। যদি সেই ওভারটায় অতটা রান অভিষেক শর্মা না খেয়ে যেত, ম্যাচটা আরেকটু ডিপে যেত, সেক্ষেত্রে ম্যাচটা হারতো এসআরএইচ, একদম ডেফিনেট ছিল সেটা, কিন্তু অ্যাটলিস্ট নেট রান রেটের জায়গাটা এসআরএইচের জন্য একটু হলেও বেটার থাকতো। সেইটাকে কাজে লাগানোর চেষ্টা করা হলো না, বল দিয়ে দেওয়া হলো অভিষেক শর্মাকে, একজন পার্ট টাইম বোলার, কোনো ফুল টাইম স্পিনার সে নয়। আমি জানি না কেন এই ধরনের ক্যাপ্টেন্সি কামেন্টস করছে। তো সব কিছু মিলিয়ে এসআরএইচের মানে বোলিংয়ের সমস্যা, ব্যাটিংয়ের সমস্যা, অ্যাপ্রোচের মধ্যে, মেন্টালিটির মধ্যে সমস্যা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন্সিতে সমস্যা, টিম সিলেকশনের সমস্যা খুব খারাপ দেখাচ্ছে। আর জিটিকে বেশ ভালো টিম দেখাচ্ছে, খাতায় কলমে যে পোটেনশিয়াল টিমটা রয়েছে সেই অনুযায়ী তারা বেস্ট ক্রিকেটটা খেলছে, 100% 200% দিচ্ছে। যে জিনিসটা তারা 22-এ করতে পেরেছিল, 23-এ করতে পেরেছিল, যা তাদের প্লেয়ার্স রয়েছে অ্যাভেলেবেল তাদের মধ্যে থেকে বেস্ট ক্রিকেটটা বের করে আনা, সেই জিনিসটা এই বছর তারা করতে পারছে। সিরাজের ক্ষেত্রে বা ওয়াশিংটন সুন্দরের মতো প্লেয়ারের ক্ষেত্রে এটা কতদিন তারা কন্টিনিউ করতে পারে, এবং যে পরীক্ষাগুলো এখনো হওয়া বাকি লোয়ার মিডল অর্ডারের কিংবা বেশ কিছু বোলিং চেঞ্জেস নিয়ে, সেগুলোকে নিয়ে তো আমি কথা বললামই, দেখা যাক সেগুলো নিয়ে তারা কিভাবে ডিল করে পরবর্তী ম্যাচেসগুলোতে। আপনাদের কি মতামত এই দুটো টিমকে কেন্দ্র করে গতকালের ম্যাচ সম্পর্কে? মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা ডেফিনেটলি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের বন্ধুদের সঙ্গে যারা ক্রিকেট ভালোবাসে, আইপিএল ভালোবাসে, জিটির ফ্যান কিংবা এসআরএইচের ফ্যান, যা খারাপ সময় যাচ্ছে সত্যি বলতে। সাবস্ক্রাইব করতে পারেন, আপনার বন্ধুরা সাবস্ক্রাইব করতে পারে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে। বেঙ্গলের এরকম চ্যানেল কম রয়েছে সত্যি বলতে, যারা ক্রিকেটকে এরকমভাবে অ্যানালাইজ করবার চেষ্টা করছে। আমরা সেই কাজটা করছি, দেখা যাক আপনাদের উপর ডিপেন্ড করছে যে আমরা কতদূর কি সাফল্য পাই।